নমস্কার, আমি ঋতব্রত। আজব দেশের গজব কথার আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব গতকালের বাই ইলেকশনের রেজাল্ট নিয়ে, যেটা বেরোলো 6টি জায়গায় পশ্চিমবঙ্গে বাই ইলেকশন হয়েছিল। তার যে রেজাল্ট বেরোলো তার নিরিখে আজকের আলোচনাটি হবে। একই সাথে আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাই ইলেকশন হয়েছে, দুটো রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে, তারও রেজাল্ট বেরিয়েছে। সেটা নিয়ে কালকের ভিডিওতে আলোচনা করব ভারতবর্ষের পার্সপেক্টিভ থেকে। কোন পলিটিক্যাল পার্টির কী অবস্থা, এনডিএ জোট কি গেইন করলো বা ইন্ডি জোট কি গেইন করলো, কি হারালো, সেগুলো নিয়ে আলোচনা হবে পরের ভিডিওতে। এই পর্ব আমরা পশ্চিমবঙ্গের মধ্যেই সীমিত রাখছি। তো পশ্চিমবঙ্গে 6টি জায়গায় ভোট হয়েছিল এবং যার রেজাল্ট বেরোলো তার নির্যাস হচ্ছে 6-0। তৃণমূল এভাবেই প্রচার করছে, করাটাই স্বাভাবিক, কারণ তৃণমূল সরকারের বিরুদ্ধে, তৃণমূল পার্টির বিরুদ্ধে আন্দোলন তো কিছু কম হয়নি। কিন্তু সবটার যে নিট রেজাল্ট এলো সেটা হচ্ছে 6-0। আরজি কর ওয়ার্ক করলো না, এত করাপশন ওয়ার্ক করলো না, কিছুই ওয়ার্ক করলো না। দেখা গেল মানুষ দুহাত ভরে ভোট দিয়েছেন মমতা ব্যানার্জিকে তথা তৃণমূল সরকারকে। আমরা যদি 6টি জায়গার রেজাল্ট একটু করে দেখে নিই, তবেই আমরা অবস্থানটা বুঝতে পারবো। সিতাইয়ে সঙ্গীতা রায়, তৃণমূলের প্রার্থী, তিনি নিকটবর্তী বিজেপি ক্যান্ডিডেটকে পরাজিত করেছেন 1,30,636 ভোটে, হুইচ ইজ আ হিউজ নাম্বার। মাদারিহাট জয়প্রকাশ টপ্পু 28,161 ভোটে পরাজিত করেছেন নিকটবর্তী বিজেপির প্রার্থীকে। এখানে একটা কথা বলে রাখা উচিত, এই যে 6টি জায়গায় বাই ইলেকশন হয়েছে, একমাত্র মাদারিহাট কিন্তু বিজেপির দখলে ছিল। বাকি 5টা আসনে বিজেপি হেরে বলতেই পারে যে আমরা এখানে হেরেই ছিলাম। বিধানসভা ইলেকশনে তো সাধারণত বাই ইলেকশনগুলোতে মানুষ চেঞ্জ করে না, তো সেক্ষেত্রে ঠিক আছে, আমরা কিছু হারাইনি, কিছু গেইনও যেমন করিনি, কিছু হারাইও নি। কিন্তু মাদারিহাট কিন্তু বিজেপি হারিয়েছে। মাদারিহাটের ক্ষেত্রে বিজেপি নেতারা এই কথা বলতে পারবেন না, এবং মাদারিহাট কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে গেছে এই রাজনীতিতে। কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস বহুদিনই ডুয়ার্স, আদিবাসী অধ্যুষিত এলাকায় তারা তাদের সংগঠন তৈরি করছে, কিন্তু খুব একটা রেজাল্ট দিচ্ছিল না এই যাবৎকাল পর্যন্ত। আমরা লোকসভা নির্বাচনেও দেখেছি, এবং মমতা ব্যানার্জি বারবার বলতেন এত কিছু করেও আমি ডুয়ার্স থেকে খুব একটা ভালো রেজাল্ট পাই না। কিন্তু এবার কিন্তু তার একটা ব্যতিক্রম হলো, অর্থাৎ তার যে ডিরেক্ট ট্রান্সফার পলিসি, সেটা যে এখানেও কাজ করছে সেটা এখান থেকে স্পষ্ট। তার সাথে বিজেপি ক্যান্ডিডেটরা যখন কোনো একটি লোকসভা আসনে জিতছেন, তাদের পারফরমেন্স কিন্তু 2019-এও দেখেছি বা 2024-এও দেখা যাচ্ছে খুব একটা আশাপ্রদ নয়, এবং সেখানকার লোকাল মানুষ বিজেপি যারা সাংসদ রয়েছেন তাদের কাজ নিয়ে খুব একটা খুশি নন। এরপর নৈহাটিতে চলে আসি, সেখানে সনদ দে 49,277 ভোটে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছেন। সনদ দে মাঠের লোক, এবং তার প্রচারে 3 প্রধান কলকাতার ক্লাব তারা একসাথে নেমে গিয়েছিল। তাদের যে হেড লেভেলের কর্মকর্তা, অলমোস্ট মানে প্রেসিডেন্ট বা সেক্রেটারি, তারা ডিরেক্ট প্রচার করেছিলেন তার হয়ে, সনদদের হয়ে। সেটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছিল, কিন্তু আলটিমেটলি তিনি অনেক ভোটেই জিতেছেন। তারপর হারোয়া, এসকে রবিবুল ইসলাম, তৃণমূলের বিজেপি না, এখানে আইএসএফ প্রার্থীকে, এখানে আইএসএফ 2 নম্বর হয়েছে, 1,31,388 ভোটে পরাজিত করেছে, হুইচ ইজ এগেইন আ হিউজ নাম্বার। তারপর মেদিনীপুরে চলে আসি, সেখানে সুজয় হাজরা 33,396 ভোটে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছে, এবং লাস্টে তালডাঙ্গা ফাল্গুনী সিংহবাবু 34,082 ভোটে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছেন। তো এই রেজাল্টগুলো যদি দেখি, একটা জিনিস বুঝতে পারবো যে বিজেপি সেকেন্ড বয় হয়েছে, ফার্স্ট বয় তৃণমূল কংগ্রেস, বিজেপি সেকেন্ড বয় হয়েছে। আর থার্ড বয় সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো, কারণ সিপিএমের আসন সংখ্যা তো 0 ঠিকই আছে, কিন্তু যা ভোট সংখ্যা যা দেখলাম ইসিআইয়ের ওয়েবসাইট থেকে, টেরিফিক। মানে অনেক জায়গায় তো 10,000 ভোটও ক্রস করেনি সিপিএম। তো সিপিএম কী করে তাদের ঋত ভোট পুনরুদ্ধার করবে সেটা জানি না, সেটা তাদেরই বিষয়। বিজেপি সেকেন্ড বয়, আবার বাইনারি ওয়ার্ক করছে বিজেপির হয়ে। তৃণমূল ফার্স্ট এবং বিজেপি সেকেন্ড, তৃণমূল এবং বিজেপির মধ্যেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাটা হয়েছে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা কি আদৌ হয়েছে? তার কারণ হচ্ছে যে ভোটে তৃণমূলের এক একজন প্রার্থী জিতেছেন, সেটা কিন্তু বিধানসভার নিরিখে প্রচুর ভোট। লোকসভার নিরিখে যদি হতো তাহলে বলতাম চলো ঠিক আছে, কিন্তু বিধানসভার নিরিখে কিন্তু প্রচুর ভোট। মানে 25,000, 28,000, 40,000,
1 লাখ, এগুলো প্রচুর ভোটে বিজেপি প্রার্থী হেরেছেন, অর্থাৎ কোনো কম্পিটিশন হয়নি অ্যাকচুয়ালি। তো বিষয়টি হচ্ছে যে তৃণমূল সরকারের বিরুদ্ধে এত অভিযোগ, প্রত্যেক দিন নিউজ পেপার থেকে শুরু করে ওয়েব পোর্টাল থেকে শুরু করে সব জায়গায় তৃণমূল সরকারকে এত গালাগালি দেওয়া হয়, এত করাপশনের অ্যালিগেশন, এত আহ, আন্দোলন এই তৃণমূল সরকারের যে প্রশাসনিক অক্ষমতা তার বিরুদ্ধে। কিন্তু তৎসত্ত্বেও যখন মানুষ ভোট দিচ্ছে, তৃণমূলকেই ভোট দিচ্ছে। মানে সোজা কথা, অনেকটা এমন মনে হয় যারা গালি দিচ্ছে তারাই ভোট দিচ্ছে। সেটা কেন হচ্ছে? দেখুন, পশ্চিমবঙ্গের অর্থনীতিতে কিন্তু এখন খুব একটা জটিল পিরিয়ড চলছে। মানুষের হাতে কাজ নেই, চাকরি নেই, তো মানুষ কিছু একটা আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। এখন তৃণমূল হচ্ছে সেই প্রকাণ্ড বটগাছের নাম, যেটাকে আঁকড়ে ধরে মানুষ বাঁচতে চাইছে। এক তো যারা তৃণমূল কর্মী তারা অনেক রকমভাবে সমাজের থেকে বা বিভিন্ন ধরনের কাজের থেকে টাকা পয়সা লাভ করছে, নৈতিক উপায়ে বা অনৈতিক উপায়ে। এক তো সেটা, তো গোটা অর্থনীতিটাই অনেকটা তৃণমূল কেন্দ্রিক হয়ে গিয়েছে। তার সাথে আরেকটা জিনিস দরকার আমাদের আলোচনায় আনার, সেটা হচ্ছে তৃণমূল সরকার বা মমতা ব্যানার্জি এই যে ডিরেক্ট ক্যাশ ট্রান্সফারের যে একটা পলিসি নিয়েছে, এই যে ছোট ছোট প্রকল্পগুলো করে মানুষকে অনেক সুবিধে পাইয়ে দিচ্ছেন, সেটা কিন্তু মানুষ এনজয় করছে, মানুষের কিন্তু দরকার। একটা হাইব্রো বা খুব এলিট ক্যাটাগরির মানুষের এগুলো দরকার নেই, তারা এগুলো নিয়ে সারাক্ষণ নাক উঁচু করে সমালোচনা করেন। কিন্তু আমি কথা বলে দেখেছি সাধারণ মানুষের এটা দরকার। আমার বাড়িতে যিনি হেল্প রয়েছেন, তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে তার মেয়েকে নাচ শেখান। তো তিনি কখনোই মমতা ব্যানার্জির থেকে তার ভোটটা সরিয়ে অন্য কাউকে দেবেন না, এটা স্পষ্ট বোঝা যায়। তা বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে কেউ হয়তো মেয়েকে গান শেখান, নাচ শেখান, ফিস দেন তার প্রাইভেট টিউশনের, অথবা হয়তো বা টাকাগুলো ইনভেস্ট করতে থাকেন ভবিষ্যতে যেন সেটা ব্যবহৃত হয় তার জন্য। তো সেই টাকাগুলো উপকারে রাখছে কিন্তু। এই যে বিভিন্ন যোজনা, সেটা নিয়ে কত ব্যঙ্গ করা হয়, সোজা কথায় খিল্লি করা হয়, কিন্তু সাধারণ মানুষ যারা এর বেনিফিশিয়ারি, যারা এর টার্গেট অডিয়েন্স বা টার্গেট পিপল, তাদের কিন্তু এই টাকাটা খুব দরকারে লাগে। এটাকে কিন্তু কোনো বিরোধী পলিটিক্যাল পার্টি অ্যাড্রেস করতে পারছে না। তারা সমালোচনা করছে, অনেক সময় সাধারণ মানুষকে হয়তো ভিক্ষুক শ্রেণীর বলে উল্লেখ করছে, কিন্তু এগুলো খুব দুর্বল রাজনৈতিক বোধ। ক্যাশ ট্রান্সফার, ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার সবসময় একটা জনপ্রিয় টেকনিক মানুষের কাছে পৌঁছানোর। শাসক দলে যারা রয়েছেন তারা প্রায়ই এটা করেন, অন্য রাজ্যে বিজেপিও করে। এই যে মহারাষ্ট্রে বিজেপির পক্ষে এত ভোট এলো, তার মূলে কি এটা নেই? আছে তো। মহারাষ্ট্র তো ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার করা হয়েছিল মহিলাদের অ্যাকাউন্টে, বা যে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল সেগুলো সাধারণত পপুলারিস্ট প্রকল্প। সেগুলো এভাবেই ভারতের পলিটিক্স চলে। তুমি একটা বিশাল পরিকল্পনা করলে যেটা 12 বছর 20 বছর পর তোমাকে একটা বিশাল হেল্প করবে, সেই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষ ভাবতে চায় না। সাধারণ মানুষ ভাবতে চায় এখন আমি কি পাচ্ছি। এবং সেদিক থেকে কিন্তু তৃণমূল সরকার যথেষ্ট সফল। মমতা ব্যানার্জি পাইয়ে দেওয়ার রাজনীতিতে তুখোড় একজন মানুষ, এবং তিনি স্বাভাবিকভাবেই যে পলিসিগুলো নিয়েছে সাধারণ মানুষ উপকৃত হয়েছে। সেই জন্য দেখা যাচ্ছে অনেকগুলো ইস্যু থাকলেও আরজিকর ইস্যুতে যারা হেঁটেছেন তারাই হয়তো ভোট দিয়েছেন মমতা ব্যানার্জিকে। তো এটাই হচ্ছে বিষয়। তার সাথে সাথে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে ইস্যু কিন্তু রাজনীতিতে থাকবে, কিন্তু সেই ইস্যুটাকে সাধারণ মানুষের একেবারে কাছে নিয়ে যাওয়ার জন্য যে বিরোধী রাজনৈতিক দলের চেতনা বা তীব্রতা থাকা দরকার প্রচারের, সেটা কিন্তু নেই। এখানে মমতা ব্যানার্জি অলমোস্ট ফাঁকা মাঠে গোল দিচ্ছেন। একটু প্রচেষ্টা শুভেন্দুবাবু সুকেন্তবাবু বাবুরা করেন, কিন্তু কোথাও গিয়ে যেন বিজেপির কোনো প্রচেষ্টাই দানা বাঁধে না। এর মধ্যে ধারাবাহিকতা থাকে না, কন্টিনিউটি থাকে না। এই দুদিন করলো, একবার নবান্ন অভিযান করলো, ব্যাস শেষ। ঠিক আছে, ওটা বলা হয়েছিল এর পিছনে কোনো দল নেই, কিন্তু আমরা সবাই জানি নবান্ন অভিযানের পেছনে বিজেপি ছিল। কিন্তু ওই একবারই, তারপর আর বিজেপি তেমন পিকচারে নেই। সাধারণ মানুষ আন্দোলন করছে, কখন ডাক্তাররা হাইজ্যাক করে নিল। এখন ডাক্তাররা যেই মুহূর্তে আন্দোলন হাইজ্যাক করে নিল, সেই মুহূর্তে কিন্তু অনেক মানুষেরই আকর্ষণ হারিয়ে গেল এই আন্দোলনের থেকে। কারণ ডাক্তারদেরও অনেকে অনেক কারণে পছন্দ করেন না। যারা রোগীরা নিত্যদিন বিভিন্ন জায়গায় ডাক্তারদের দ্বারা হ্যারাসড হন, হয়তো তারা সময়ে পরিষেবা পাচ্ছেন না, হয়তো তাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় রেফার করা হচ্ছে, বা প্রাইভেট যারা করেন আর কি, তারা এত চার্জ করেন। সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সাধারণ মানুষ ডাক্তারদের প্রতিও বীতশ্রদ্ধ। শুধু যখন ডাক্তাররা এই আন্দোলনটাকে চালনা করতে থাকলেন, তখন কিন্তু আমি কথা বলে দেখেছি অনেক সাধারণ মানুষ এই আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা লড়েছিলেন তিলোত্তমার জন্য,
তারা লড়েছিলেন বাংলার মেয়ের জন্য, কিন্তু যেই মুহূর্তে ডাক্তার এই আন্দোলনটাকে হাইজ্যাক করে নিলেন, সেই মুহূর্তে কিন্তু এই আন্দোলনটি যেন তার পবিত্রতা হারালো। সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, অনেকেই বুঝতে পেরেছি যারা এই সমস্ত নিয়ে আলোচনা করেছি বা এই সমস্ত নিয়ে খবরাখবর রেখেছি। তারা কিন্তু অনেকেই বুঝতে পেরেছি যে আন্দোলনটা সামাও পথভ্রষ্ট হয়ে গেল। এবং বিজেপি কিন্তু এটা নিয়ে কোনো রাজনৈতিক আন্দোলন করেননি। রাজনৈতিক আন্দোলন যদি কোনো একটা ইস্যুকে নিয়ে না করা হয়, তবে কিন্তু কখনোই সেই ইস্যুটি খুব একটা ইলেকটোরাল ডিভিডেন্ড দিতে পারে না। যেমন নন্দীগ্রাম, মমতা ব্যানার্জি নাগরিক শ্রেণীকে পাশে পেয়েছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি করেছিলেন কিন্তু রাজনৈতিক আন্দোলন। সবাই জানতো মমতা ব্যানার্জি আন্দোলনের মুখ, কিন্তু আরজি করের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। এবং বিভিন্ন ইস্যুতে করাপশন বলুন বা এই দুর্নীতি বলুন, কোনো ইস্যুতেই কিন্তু দেখা যায় যে বিজেপি নেতারা আন্দোলনের মুখ হতে পারছেন না। যতক্ষণ না কোনো একজন নেতা আন্দোলনের মুখ হবেন, ততক্ষণ আমার মনে হয় একটা আন্দোলনকে বা একটা ইস্যুকে সাধারণ মানুষ পর্যন্ত প্রপারলি পৌঁছানো যাবে না, যেটা আপনাকে ইলেকশনে সুবিধে করে দেবে। সেটা হয়নি, এবং যার জন্য আমরা দেখেছি যে বিজেপি তার ডিভিডেন্ডও ঘরে তুলতে পারেনি। তো এই বিষয়গুলো ঘটেছে। এবং বিজেপির যে এতজন সদস্য করতে হবে, এগুলো ভালো, পেপারে ভালো, থিওরিটিক্যালি ভালো, কিন্তু প্র্যাকটিক্যালি বিজেপির কিন্তু সংগঠন প্রায় নেই বললেই চলে। যে সমস্ত জায়গায় সংগঠন রয়েছে, সেখানে প্রচণ্ড অন্তর্দ্বন্দ্ব, উঁচুতে মানে যারা একদম হাইস্ট লেভেল অফ লিডার্স আছে, সেখানে দিলীপ ঘোষ, সুকান্তবাবুর দ্বন্দ্ব, এগুলো দৃশ্যত চোখে পড়ে। এবং সেগুলো কিন্তু ইলেকশনে তার ভাইবকে প্রতিফলিত করে, ইলেকশনে তার কনসিকুয়েন্সকে প্রভাবিত করে, হতে বাধ্য। তো এটা কিন্তু বারবার হচ্ছে। তৃণমূলের একটা সুবিধা কি, মমতা ব্যানার্জি সুপ্রিম রয়েছে, তারপরে যে রয়েছেন অভিষেক ব্যানার্জি, তাদের মধ্যে মাঝে মাঝে দ্বন্দ্বের কথা প্রচারিত হয়, কিন্তু সামহাও ওটা ম্যানেজেবল। কিন্তু বিজেপিতে এত দৃষ্টিকটুভাবে সংঘাতগুলো হয়, যেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রভাবই বিস্তার করে। এই যে ওই অঞ্চলে, আলিপুরদুয়ার অঞ্চলে জন বাল্লাকে নিয়ে 2-3 বছর ধরে গোষ্ঠীদ্বন্দ্ব হয়ে আসছে তাকে কেন্দ্র করে, কিন্তু তার কোনো সমাধান নেই। বিজেপি আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে অন্তত অভিভাবকই একটি দলের মতো আচরণ করছে, মানে যার মাথায় কেউ নেই, যে যেমন খুশি মতো চলছে। তো তৃণমূল কম্পারেটিভলি অনেক ইজিয়ার প্রতিদ্বন্দ্বী পেয়েছে। বিজেপি তাদের পক্ষে খুবই ভালো একজন প্রতিদ্বন্দ্বী, কারণ তারা জানে যে বিজেপি এতই নিজের সমস্যায় জর্জরিত যে তাকে খুব একটা টক্কর দিতে পারবে না। এবং তৃণমূলের তো ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার বেনিফিটগুলো রয়েছে, বিভিন্ন স্কিমগুলো রয়েছে যেগুলো তাদের ইলেকটোরাল ডিভিডেন্ড দেবে। তো এই দুয়ে মিলে মোটামুটিভাবে তারা দীর্ঘদিন সরকারে আসীন থাকতে পারবে, এই বিষয়ে তাদের কোনো টেনশন নেই বা চিন্তার কোনো কারণ নেই, এটা বোঝা যাচ্ছে। আর রইল পোলারিটি, কমিউনাল পার্ট অফ দিস ইলেকশন। সেখানে দেখুন, এটাই কিন্তু বিজেপিকে সেকেন্ড দলে অধিষ্ঠিত করেছে। বিজেপির এখন যা সাংগঠনিক অবস্থা, বিজেপি হয়তো 2 থেকে 3-এও নেমে যেতে পারতো। এই যে কমিউনাল ভোট, সেটা কিন্তু একদিকে তৃণমূলকেও যেমন বেনিফিট দিচ্ছে, একদিকে বিজেপিকেও বেনিফিট দিচ্ছে। সেই জন্য কিন্তু আমরা দেখছি যে বিজেপি কিন্তু মোটামুটি একটা ভোট ধরে রেখেছে, এর থেকে বাড়ছে না। তৃণমূল খুব সহজভাবে জিতে যাচ্ছে, কিন্তু বিজেপির যে ভোট শেয়ারটা বেড়েছে, সেটা কিন্তু তার পেছনে কমিউনাল ভোট বা কমিউনাল রিজন একটা বড় রিজন। আর দেশব্যাপী নরেন্দ্র মোদীর যে একটা প্রভাব, তারও একটা প্রতিফলন তো রয়েছে। কিন্তু যেটা হড়ে গড়ে বোঝা যাচ্ছে যে 2026-এও খুব আহামরি বদল ঘটবার কোনো সম্ভাবনা নেই এখন পর্যন্ত, যা পিকচার। কোনো দৈব দুর্বিপাকে যদি সেটা সম্ভব হয়, সেটা আলাদা কথা, কিন্তু এখন পর্যন্ত যে চিত্র আমরা দেখতে পারছি, তাতে করে আমার মনে হয় না যে 2026-এ খুব বড় কিছু ঘটবে। তো এই ছিল আজকের প্রতিবেদন। আপনারা আপনাদের মতামত জানাবেন অবশ্যই। কালকে আমরা আলোচনা করব মহারাষ্ট্র ইলেকশন নিয়ে, ঝাড়খণ্ড ইলেকশন নিয়ে, এবং উত্তরপ্রদেশে যে 9টি জায়গায় বাই ইলেকশন হলো, সেখানে কি বিজেপি কামব্যাক করলো, তো সেগুলো নিয়ে। এবং অল ইন্ডিয়া পার্সপেক্টিভে এই ইলেকশনগুলোর কী তাৎপর্য, সেটা নিয়েও আলোচনা হবে কালকের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।